নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 1 জানুয়ারি 2025-এর কিছু ইম্পর্টেন্ট সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য CR450 prototype, the world's fastest high speed train? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন একটা ট্রেন, হাই স্পিড ট্রেন, নাম হচ্ছে CR450। নামটা কিন্তু মনে রাখবে, তোমাদেরকে কিন্তু বলে দিতে পারে চীন। এর উত্তরটা বলে দিই, উত্তরটা হবে চীন। চীন এই ট্রেনটা তারা বানিয়েছে, ঠিক আছে? তো নাম কি বলে দেবে, যে বিশ্বের দ্রুততম একটা ট্রেন চীন বানিয়েছে, সেই ট্রেনটার কি নাম দেওয়া হয়েছে? তাহলে কিন্তু তোমরা এখান থেকে বলতে হবে CR450 প্রোটোটাইপ, ঠিক আছে? এখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পারো চীন তাদের যে পুরনো এর আগে যে ট্রেন যেটা ছিল CR400 ফিক্সুয়াল, যার গতি ছিল 350 কিলোমিটার পার আওয়ার, এটাকে ছাড়িয়ে গেছে বর্তমান যে ট্রেনটা ট্রায়াল দিয়েছে তারা 2 লক্ষ কিলোমিটার ট্রায়াল করেছে তারা। 3000 সিমুলেশন এবং 2000 প্ল্যাটফর্মে তারা এই পরীক্ষার পরে তারা এটা ডিসাইড করেছে 2035-এর মধ্যে চীন তাদের যে রেলওয়ে নেটওয়ার্ক আছে এটাকে আরও 70,000 কিলোমিটার বাড়ানোর প্ল্যান সারা দেশের মধ্যে। সেই প্রজেক্টের হিসাবে তারা এই ট্রেনগুলি তৈরি করছে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি ডিক্লার্ড রথ সপ্তমী অ্যাজ দেয়ার স্টেট ফেস্টিভ্যাল? কোন রাজ্য সরকার সম্প্রতি রথ সপ্তমীকে তাদের রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কালচারাল রিলেটেড। আনসারটা হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ সরকার রথ সপ্তমীকে তাদের রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে। আর এই উৎসবটা কোথায় হবে? তার শ্রী কাকুলাম জেলার যে শ্রী সূর্যনারায়ণ মন্দির আছে, সেই মন্দির তারা এই উৎসবটা প্রত্যেক বছর পালিত হবে। এখানে দেখতে পারো যে এন্ডোমেন্ট যে কমিশনার আছে, উনি ওনার স্বীকৃতি দেওয়ার পর, উনি এই রাজ্য অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে? এই অনুষ্ঠানটি 3 দিন ব্যাপী চলবে। আর এই অনুষ্ঠানটিকে আরেকটা নাম আছে, রথসপ্তমী উৎসবকে সূর্যের উৎসব নামেও অভিহিত করা হয়। আর এই উৎসবটার মানে হচ্ছে তারা যে উত্তর গোলার্ধে যে সূর্যের যে ডিরেকশন, সূর্যের যে প্রতীক, সেটাকে চিহ্নিত করে, ঠিক আছে? এই কারণেই এই উৎসবটাকে সূর্যের উৎসবও বলা হয়ে থাকে। এই উৎসবটি হিন্দুরা তাদের বাড়িতে এবং ভারত জুড়ে যেখানে সূর্যকে উৎসর্গকৃত যতগুলি মন্দির আছে, সেই মন্দিরে এই উৎসবটা উদযাপন করা হয়ে থাকে। উৎসবটার নাম কি? রথ সপ্তমী, ঠিক আছে? আর এটা কোন রাজ্যের এখন স্টেট ফেস্টিভ্যাল হয়ে গেছে? সেটা অন্ধ্রপ্রদেশের স্টেট ফেস্টিভ্যাল হয়ে গেছে, ঠিক আছে? আনসারটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য। আরেকটা এমসিকিউ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার রিলেটেড। হুশ স্ট্যাচু হ্যাজ বিন ইনস্টলড অ্যাট প্যাংগং সু লেক? প্যাংগং সু লেকে কার মূর্তি স্থাপন করা হয়েছে? এখানে আনসারটা হবে ছত্রপতি শিবাজি মহারাজ। যে মারাঠা যুদ্ধ আমরা জানি, শিবাজি মহারাজ অনেক, যারা ইতিহাস পড়েছে সবাই জানে, যে পরাক্রমী মহারাজ ছিলেন, যার বয়ে মুঘল সাম্রাজ্য কাঁপত, ঠিক আছে? এই হচ্ছে সেই স্ট্যাচুটা, যেটা ইন্ডিয়ান আর্মি এই স্ট্যাচুটার এখানে নির্মাণ করেছে ইন্ডিয়া চায়না বর্ডারে। আর এটা নির্মাণ করা হচ্ছে আমরা কোন দেশের সোলজার সেটা বোঝানোর জন্য, যেন ওরাও দেখতে পায় যে আমরা এই দেশের সোলজার, যেখানে ছত্রপতি শিবাজি মহারাজের মতন রাজা ছিল, মানে ওখান থেকে ইন্সপায়ার্ড, যেন আমাদের যে সোলজার আছে ইন্ডিয়ান সোলজার, তারা যেন ইন্সপায়ার্ড হয়, ওনার শক্তি, ওনার যে পরাক্রমত যুদ্ধনীতি ছিল, সেগুলির মাধ্যমে যেন ইন্ডিয়ান সোলজাররা ইন্সপিরেশন পায়। সেই কারণেই ওখানে এই প্যাংগং সু লেকে এই স্ট্যাচুটা বানানো হয়েছে, ঠিক আছে? পরের কোশ্চেনটা যাব, হোয়ার উইল ইন্ডিয়াস ফার্স্ট ফিশিং ক্যাট কলারিং প্রজেক্ট বিং এক্সিকিউটেড? ভারতের প্রথম ফিশিং ক্যাট কলারিং প্রজেক্ট কোথায় সম্পাদিত হয়েছে? আনসারটা হবে কোরিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এপি, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? প্রথমে তোমাদেরকে ছবিটা দেখিয়ে নিই। এই হচ্ছে যে এই যে ক্যাট, ফিশিং ক্যাট, যে মাছ ধরে যে খায় যে বিড়ালগুলো, ফিশিং ক্যাট জল থেকে, এই ফিশিং ক্যাট কী হচ্ছে, একটা
অবলুপ্ত প্রাণীর মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে, এদের সংখ্যা দিন দিন খুবই কমে যাচ্ছে, তাদেরকে সংরক্ষণ করার জন্যই এই প্রজেক্টটা চালু করেছে, ঠিক আছে। প্রজেক্টটা কে চালু করে যদি বলে তোমাকে, এই ফিশিং ক্যাট কলারিং প্রজেক্ট মানে কে চালু করেছে বা কোন ইনস্টিটিউশন চালু করেছে, তাহলে কিন্তু তোমরা বলতে পারবে দ্য ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দেহরাদুন। এই ইনস্টিটিউশন কিন্তু এই কোরিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে ভারতের প্রথম ফিশিং ক্যাট কলারিং প্রকল্পটি চালু করেছে, ঠিক আছে। এই কোরিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের দৈর্ঘ্য হচ্ছে 235 স্কোয়ার কিলোমিটার, যেটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ আবাসস্থল, ম্যানগ্রোভ ফরেস্ট যেটাকে আমরা বলি, এটা সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট এখানেই পাওয়া যায়, এই অভয়ারণ্যেই পাওয়া যায়, ঠিক আছে। ওখানে এই প্রজেক্টটা লঞ্চ করেছে। প্রজেক্টটার মাধ্যমে কী হবে, এখানে ডিভাইস লাগানো হবে, জিআইএস, দেখো মোটা করে দিয়ে দিয়েছি ব্ল্যাক করে, জিআইএস সজ্জিত ডিভাইস এই ফিশিং ক্যাটগুলির মধ্যে 10টা বিড়ালের মধ্যে ইনস্টল করে দেওয়া হবে। তাদের যে আচরণ, উপরের স্ট্যান্ডার্ডে দেখো, তাদের যে বাড়ি পরিসর, আচরণ, আবাসস্থল, খাওয়া দাওয়া কীরকম, মানে তারা এই ডিভাইসের মাধ্যমে ওর উপর নজরদারি করবে, ওরা অ্যাকচুয়ালি কোথায় থাকে, কীরকম পরিবেশে, কতটুকু টেম্পারেচার, কী খায়, কী খেতে ভালোবাসে, যেন তাদের সংরক্ষণ করা যায়, তাদেরকে যেন ভবিষ্যতে ওই ধরনের পরিস্থিতির মধ্যে রেখে আরও সংরক্ষণ করা যায় এবং এই প্রাণীটাকে বাঁচিয়ে রাখা যায়, তার জন্য এই প্রকল্পটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস ব্রিজ ওপেন রিসেন্টলি? সম্প্রতি ভারতের প্রথম কাচের সেতু, কাচের একটা ব্রিজ বানানো হয়েছে, সম্প্রতি কোথায় এটা খোলা হয়েছে, ওপেন করা হয়েছে? আনসারটা হবে কন্যাকুমারী, তামিলনাড়ুর কন্যাকুমারীতে, ঠিক আছে। যারা সাউদার্ন মোস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট একদম আমাদের ভারতবর্ষের সাউদার্ন মোস্ট পয়েন্ট কন্যাকুমারী, সেই কন্যাকুমারীতে বানানো হয়েছে। এখান থেকে ডিটেলসে দেখবো। ব্রিজটা কে ওপেন করেছে? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন কন্যাকুমারীতে ভারতের প্রথম কাচের সেতুর উদ্বোধন করেছেন 30 ডিসেম্বর 2024, ঠিক আছে। কে উদ্বোধন করেছে? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। এটাও কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, যদি এরকমের কোশ্চেন করে। আজকালকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মান অনেকটাই টাফ হয়ে গেছে, কোথায় কোন প্রশ্নটা করে দেবে একটা বিষয় থেকে তোমরা বলতে পারবে না, এগুলো যতটুকু একটা বিষয় জানা যায়। 37 কোটি টাকা পেয়ে বানানো হয়েছে। আর এই সেতুর যে প্রস্থ হচ্ছে চৌড়াটা হচ্ছে 10 মিটার, আর লম্বা হচ্ছে 77 মিটার। মনে রাখবে, প্রস্থ আর দৈর্ঘ্য যদি জিজ্ঞেস করে বলতে পারবে, ঠিক আছে। এটা একটা ধনুকের খিলার মতো, তোমাদেরকে আমি ব্রিজটা দেখাচ্ছি। আর এই যে এটা কানেক্ট করে, ডিয়ার ফ্রেন্ডস, এক্সট্রিমলি সরি, একটা কলেজ শিখেছিল, একটা অনলাইন ডেলিভারি রিলেটেড, আমি ডাটাটা অফলাইন করতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তোমরা থেকে দেখে নেবে এটা কোথায়, একটু যদি বলে এই ব্রিজটা কোন দুটি জায়গাকে কানেক্ট করে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা বলতে হবে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তিরুভাল্লুর যে স্ট্যাচু আছে, সেন্ট তিরুভাল্লুর স্ট্যাচু, সেটাকে কানেক্ট করে। এবার তোমরা এখান থেকে ছবিটা দেখে নাও, এই দেখো দুটো জায়গাকে কানেক্ট করেছে এই ব্রিজটা, মাঝখানে এই ব্রিজটা বানিয়েছে, কাচের ব্রিজ, এখানে এই দুটো জায়গাকে, বিশেষ দুটো জায়গাকে কানেক্ট করেছে। তোমাদেরকে কিন্তু অপশানে কিন্তু বলতে পারে, বাংলাতেও নামগুলো রেখেছে, ইংলিশেও রেখেছে, যেন তোমাদের প্র্যাকটিস থাকে, ঠিক আছে। সেন্ট তিরুভাল্লুর স্ট্যাচু এবং বিবেকানন্দ রক মেমোরিয়াল, এই দুটি জায়গাকে এই কাচের ব্রিজটা কানেক্ট করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। নেক্সট, who won the World Chess Rapid Championship 2024 in the men's category? পুরুষ বিভাগে বিশ্ব র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতেছে? আনসারটা হবে রাশিয়ার 18 বছর বয়সী বলুদার মুরজিন রবিবার নিউ ইয়র্কে ফাইড ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে। এটা পুরুষ বিভাগে, ঠিক আছে, বলুদের। আর মহিলা বিভাগে আমি আগের ভিডিওতে বলেছিলাম, মহিলা বিভাগে যে চ্যাম্পিয়ন হয়েছিল সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের কুনেরো হাম্পি, ঠিক আছে, কুনেরো হাম্পি জিতেছে। কুনেরো হাম্পি কিন্তু দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের কোন মহিলা, এই যদি জিজ্ঞেস করে ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2024 দ্বিতীয়বার জিতেছে, 2বার, তাহলে কুনেরো হাম্পি, ঠিক আছে বন্ধুরা। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তোমাদের জন্য কোশ্চেন হতে পারে, কারণ এটা একটা ইসরো রিলেটেড একটা গুরুত্বপূর্ণ মিশন। কিন্তু ইসরোস স্পিডেক্স মিশন ইজ টু ডেমনস্ট্রেটেড হুইচ টেকনোলজি? ইসরোর যে স্পিডেক্স মিশন কোন প্রযুক্তির প্রদর্শন করেছে? এখানে প্রযুক্তিগুলো দেওয়া হয়েছে, কোন প্রযুক্তির, স্পিডেক্স মিশন কোন প্রযুক্তির সঙ্গে যুক্ত যদি জিজ্ঞেস করে তোমরা কিন্তু রিলেটেড টু হুইচ টেকনোলজি, তাহলে কিন্তু তোমরা বলতে পারবে। আনসারটা হবে অপশান এ, স্যাটেলাইট ডকিং এবং আনডকিং ইন স্পেস। ডকিং এবং আনডকিং মানে হচ্ছে, মানে একটা স্যাটেলাইট আরেকটা স্যাটেলাইটকে স্বয়ংক্রিয়ভাবে জুড়ে দেবে নিজেদেরকে রোবোটিক সিস্টেমে, উপরে দুটো স্যাটেলাইট একটা আরেকটার সঙ্গে এসে মিলবে এবং অ্যাডজাস্ট হয়ে যাবে, এইরকম টাইপ। আবার
সেগুলি একটা আরেকটাকে খুলে দেবে, জুড়ে দেবে, এরকম টাইপ আর কি। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নাও। 30 ডিসেম্বর 2024 ইসরো সফলভাবে তার যুগান্তকারী স্পেস মিশন সম্পন্ন করেছে। মহাকাশে 2টি উপগ্রহ ডক করেছে, 2টি স্যাটেলাইট তারা উপগ্রহ পাঠিয়েছে। ঠিক আছে, 476 কিলোমিটার উপরে 2টো উপগ্রহ পাঠিয়েছে। ঠিক আছে, আর এইটা যদি ইন্ডিয়া সফল হয়ে যায়, যদি সাকসেস হয়ে যায়, তাহলে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে ভারত হবে চতুর্থ, যারা তাদের পাশাপাশি অবস্থান করবে। আর এই টেকনোলজি যদি সম্পন্ন হয় তাহলে ভারত উপরে যে স্পেস স্টেশন আছে রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের, এরকম ইন্ডিয়াও একটা স্পেস স্টেশন উপরে বানাতে পারবে। তাদের যে মহাকাশ গবেষণার যে কার্যকলাপ আছে, স্যাটেলাইটগুলি দেখাশোনার জন্য রক্ষণাবেক্ষণগুলি করতে পারবে স্পেস স্টেশন থেকে। এই যে 2টো স্যাটেলাইট পাঠানো হয়েছে, সেটি কোন মানে ইসরোর কোন রকেট ইঞ্জিনের মাধ্যমে পাঠানো হয়েছে যদি জিজ্ঞেস করে তোমাদেরকে, PSLV C60। এটা কিন্তু মনে রাখবে, এরকম কোশ্চেন কিন্তু করা হয়। কোন মেশিনের মাধ্যমে, কোন ভেহিকেলের মাধ্যমে লঞ্চ দুটো লঞ্চ করা হয়েছে বলে দেবে, সবটাই বলে লাস্ট বলে দেবে কোন ভেহিকেলের মাধ্যমে লঞ্চ করা হয়েছে, তাহলে কিন্তু তোমরা এটা আনসারটা বলতে পারবে, PSLV C60। মনে রাখবে কিন্তু, হ্যাঁ, এই দুটো দিয়ে স্মল 2টো স্যাটেলাইট পাঠানো হয়েছে। তোমাদের উদাহরণের জন্য বলে দিই, দেখানোর জন্য এই পিকচারটা আমি রেখেছি। মনে করো এই 2টো স্যাটেলাইট উপরে পাঠিয়েছে। এখন তুই কী করবে, এই 2টো স্যাটেলাইট একটা একটার পাশে আসবে স্বয়ংক্রিয়ভাবে, আর একটা একটার সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবে, কারণ উপরে এত বড় স্পেস স্টেশন কিন্তু অনেক ওজন, কত কিলোগ্রাম ওজন তোমরা বলতে পারবো না, এক্স্যাক্ট আমার কাছে নেই ডাটাটা, কিন্তু অনেকটাই ওজন হয়। তোমরা গুগল থেকে অনেক সময় দেখে নিও, সার্চ করে একটু দেখে নিও, অনেকটাই ওজন হয়। এত ওজন নিচে থেকে উপরে পাঠানো সম্ভব নয়। এগুলি উপরেই একটা একটার সঙ্গে অ্যাডজাস্ট করে স্পেস স্টেশনগুলি তৈরি করা হয়। তো এই টেকনোলজিটা, এটাই হচ্ছে ডকিং এবং আনডকিং টেকনোলজি। উপরে স্বয়ংক্রিয়ভাবে তারা জুড়ে যাবে, আবার স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে রোবোটিক সিস্টেমে। যদি ইসরো সাকসেস হয়ে যায়, তাহলে আমরা ভবিষ্যতে চতুর্থ দেশ হব উপরে মহাকাশ স্টেশন বানানোর ক্ষেত্রে। বন্ধুরা, আজকের জন্য তোমাদের জন্য এইটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লাগে, অবশ্যই তোমাদের জন্য পরিশ্রম করি, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পরিশ্রম করতে হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক শেয়ার করে সাপোর্ট করবে। নমস্কার।